আমরা এখন দেখব কিভাবে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয় বলতে আসলে কি বোঝানো হয়েছে আমি সংক্ষেপে একটু বলে দিই তোমাদের। ধরা যাক এটা একটা ব্যাকটেরিয়াল প্লাজমিড আর এইটা হলো আমাদের একটা ডিএনএ ধরা যাক। তো কোনো কারণে মনে হচ্ছে যে আমাদের ডিএনএর এই যে পোরশনটা যেটা আমি এখানে কাটলাম এইটা একটু বাড়াইতে হবে, এটা অন্য আরেকটা উদ্ভিদে প্রবেশ করাইতে হবে। তাহলে প্রথম যে কাজটা করা হয় এখান থেকে এটা কেটে নিয়ে এখানে অ্যাড করে দেওয়া হয় ব্যাকটেরিয়াতে। তারপর ব্যাকটেরিয়া করে কি, নিজের সংখ্যা বাড়ায়। কি করে? নিজের সংখ্যা বাড়ায়। সংখ্যা বাড়াইলেও যখন সংখ্যা বাড়াবে তখন দেখো এই যে কাঙ্ক্ষিত যেটা আমরা অ্যাড করছি এটারও সংখ্যা বাড়ছে, জিনটা ক্লোন হচ্ছে। তো দেন আমরা কি করি, এইটাকে কোনো একটা উদ্ভিদের ভেতরে প্রবেশ করাই দিই, এইটাকে একটা প্লান্টের ভেতরে আমরা প্রবেশ করাই দিই। তো এই যে এখান থেকে শুরু করে এটা কাটা, কেটে এটার সাথে অ্যাড করার পর ঠিকঠাক হইলো কিনা চেক করার পর এটাকে সংখ্যা বাড়ানোর পর প্লান্টের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এই পুরো প্রসেসটাকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপ। বুঝতে পেরেছো? আরেকবার বলছি, এটা কাটা, প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা কোনটা আমি নিব, তারপর এখানে কাটবো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, তারপর এইটার আমি এই জায়গায় কাটবো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, তারপর এইটাকে আমি এখানে প্রবেশ করাই দিব, এখানকারটাকে আমি এখানে প্রবেশ করাই দিব। দেন আমি চেক করবো ঠিকঠাক লাগছে কি না, তাই না? তারপর আমি সংখ্যা বাড়াবো, সংখ্যা বাড়ানোর পর এইটাকে আমি একটা প্লান্টের মধ্যে প্রবেশ করাই দিব। তাহলে আমার এই ব্লু কালারটা একটা প্লান্টের ভেতরে চলে গেল। ঠিক আছে? তো এই পুরো প্রসেসটার নামই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। প্রস্তুত করলাম আমি কিভাবে, তাহলে 1 নম্বরে চলে আসি আমরা। প্রথমে আমাদের এই ডিএনএটা সিলেক্ট করতে হবে যে আমি কোথা থেকে কোন ডিএনএটা নেব। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন মানে সিলেক্ট করা। তারপর এইটার থেকে এটা পৃথক করতে হবে। কিভাবে পৃথক করব দেখো, এটা তো একটা কোষের ভেতরে ছিল না? এটা একটা কোষের ভেতরে ছিল কিনা? তাহলে প্রথম কাজ করতে হবে যে আমি যেহেতু এটা নিব, সিলেক্ট করলাম, তাহলে কোষটাকে আগে ভেঙে ফেলতে হবে। এই কোষটাকে ভেঙে ফেলাকেই বলা হয় কোষীয় লাইসিস। তাহলে আমরা যখন নির্বাচন করলাম জিনিসটাকে এবং পৃথক করতেছি, প্রথমে আমরা যেটা করব সেটা হলো কোষটাকে আমরা লাইসিস করব। লাইসিস করলে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে? পেয়ে যাওয়ার পর তোমরা তো জানো কোষের ভেতরে আরও অনেক ধরনের, এটা যেমন কেমিক্যাল, আরও অনেক ধরনের কেমিক্যাল আছে না? অনেক ধরনের কেমিক্যাল আছে কোষে। এখন সবগুলো কেমিক্যাল থেকে আমরা ডিএনএটাকে আলাদা করবো। এবার একটা কোষ ছিল, প্রথমে দেয়ালটা ভাঙলাম, কোষের ঝিল্লিটা ভাঙলাম, তারপর কোষের ভেতরে যা যা আছে সেইটা থেকে এবার এইটা আলাদা করব। এইটা আলাদা করতে গেলে আমাদের এক কাজ করতে হবে, আমাদের সিজিয়াম ক্লোরাইড কিংবা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজ করা লাগবে। এটা একটা প্রসেসটাতে সেন্ট্রিফিউজ করলে এই যে এগুলো এক জায়গায় যাবে, এগুলো এক জায়গায় যাবে, এটা আরেক জায়গায় যাবে, তখন আমরা এটাকে ওখান থেকে নিতে পারবো। এই সেন্ট্রিফিউজের মাধ্যমে কি করা হয়, বিভিন্ন লেয়ার বাই লেয়ার আলাদা করা হয়। কোথাও প্রোটিনগুলো থাকবে, কোথাও লিপিডগুলো থাকবে, কোথাও ডিএনএগুলো থাকবে, কোথাও সেল মেমব্রেনের অন্য কিছু থাকবে। তো যে লেয়ারে এটা জন্মাবে সেখান থেকে আমরা নিলাম। সো দিস ইজ কল্ড সিজিয়াম ক্লোরাইড পদ্ধতি বা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজ। তাহলে প্রথমে আমরা কি করেছিলাম, কোষটাকে ভেঙেছি, তারপর বিভিন্ন কেমিক্যাল থেকে আমরা ডিএনএটাকে আলাদা করেছি। তো দুইটা স্টেপ গেল। আরও একটা কাজ করা যায় খুব সহজে, যে আমি এই ধরনের সেন্ট্রিফিউজ বা কঠিন প্রসেসের ভেতরে যাব না, আমি একটা সিলিকা কিট ব্যবহার করব। সিলিকা কিট ব্যবহার করলে সাথে সাথে একটা বের করে নিয়ে আনা যায়, অনেকগুলোর ভেতর থেকে আলাদা করে ফেলা যায়। তো এটা আরও সহজ আর কি। তো এটা তো আমি বের করলাম এই ডিএনএটা। এখন আমার কাজ হলো আমাকে একটা প্লাজমিড খুঁজতে হবে। এই যে একটা ব্যাকটেরিয়ার ভেতরে একটা প্লাজমিড আছে, প্লাজমিডটা আমাকে নির্বাচন করতে হবে। তো তোমরা তো জানোই যে এই যে প্লাজমিডটা হচ্ছে ধারণ করে, এই পোরশনটা যদি কেটে আমি একে দেই তাহলে এই প্লাজমিডটা হচ্ছে ধারণ করে, বহন করে। এই জন্য এই প্লাজমিডটার নাম হচ্ছে ভেক্টর বা বাহক। তাহলে এখন আমাদের ভেক্টর নির্বাচন করতে হবে, মানে আমরা কোন প্লাজমিডটাতে, কোন ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে ওইটা কেটে এনে অ্যাড করবো। এখন এইটা আমাদের নির্ধারণ করতে হবে। ঠিক আছে? ওইটাই বলছে যে ভেক্টর ডিএনএ নির্বাচন, কোন ব্যাকটেরিয়ার কোন প্লাজমিডটা নিব সেইটাই হলো ভেক্টর ডিএনএ নির্বাচন। সো ডান, আমরা বাছাই করে নিলাম। নেওয়ার পর এখন কি করতে হবে, এটা তো সেম আর কি, লাইসিস করা ইত্যাদি ইত্যাদি করে এখন আমরা দুইটা পোরশন পেলাম, এটা পেলাম।
এখন আমাদের যেটা করতে হবে কাটতে হবে নির্দিষ্ট স্থানে। একই ধরনের রেস্ট্রিকশন এনজাইম দিব, তাহলে একই জায়গায় কাটবে। তোমরা তো রেস্ট্রিকশন এনজাইমের লেকচারটাতে পড়ে আসছো। রেস্ট্রিকশন এনজাইম হাইলি স্পেসিফিক, তোমরা জানো এনজাইমই স্পেসিফিক, মানে ওর যেটা কাজ, যে জায়গায় কাটতে হবে সে সেখানেই কাটবে, আর কোথাও কাটবে না। তাহলে একটা রেস্ট্রিকশন এনজাইম দিলাম আমি এখানে, সে এখানে কাটলো, এখানে কাটলো, তাহলে সেম ব্যাপার, এখানে কাটবে, এখানে কাটবে, তাহলে এটা আলাদা হয়ে গেল, এই যে এটা বাকি রইল, রাইট? এখানেও কাটলো, এখানেও কাটলো। সো ওইটাই বলছে আর কি, কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন। এই ডিএনএটা নির্দিষ্ট স্থানে ছেদন করলাম আমরা, ঠিক আছে? সেম ভাবে আমরা ভেক্টর ডিএনএ বা প্লাজমিডটাকে আমরা সেম জায়গায় সেট করব রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে। এবার কি করব আমরা, ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ, মানে এটার কথা বলতেছে, এটাকে আমরা কি করব প্লাজমিড ডিএনএতে, মানে এখান থেকে এই যে এখানে অ্যাড করব, প্লাজমিড ডিএনএতে অ্যাড করব। তাহলে আমরা অ্যাড করলাম, এটা আমরা কোথায় অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম। তোমরা আমাকে বলো তো, অ্যাড করতে গেলে কি আমাদের লাইগেজ এনজাইম লাগবে না? লাইগেজ কি জোড়া লাগে না? তাহলে দেখো আমরা ক খ গ ঘ স্টেপ পড়ে আসলাম, রাইট? এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হলো যে এইটা পাইলাম আমরা যে ব্যাকটেরিয়াতে ছিল, সেই ব্যাকটেরিয়াতে সেল ওয়াল সেল মেমব্রেন আমরা ভেঙে ফেলছি। তাহলে এখন এক কাজ করতে হবে, এটা এখন একটা ব্যাকটেরিয়ার মধ্যে স্থাপন করতে হবে। তাহলে আমি এক কাজ করি, এটা মিশাই দিই একটু। এটা একটা ব্যাকটেরিয়া, এইটাকে আমরা এখন এই ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করাবো। প্রবেশ করানো তো সহজ কিছু না। তাহলে সবার আগে যেটা করতে হবে, এদেরকে আমরা একটা দ্রবণের মধ্যে নেব। এদেরকে আমরা একটা দ্রবণের ভেতরে নিলাম। নেওয়ার পর এই দ্রবণটা কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ। দ্রবণটা কিসের? ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ। এই দ্রবণের মধ্যে এবার আমরা কি করব, ঠান্ডা দ্রবণ কিন্তু এটা কি কুল। এবার আমরা হিট করব। যেই না আমরা হিট করব, সাথে সাথে কিন্তু এর যে মেমব্রেনগুলো আছে, মেমব্রেনগুলো কিন্তু পোর বা ছিদ্রযুক্ত হয়ে যায়, মানে পাতলা পাতলা এবং ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হয়। তখন এই সুযোগে করে কি এটার ভেতরে প্রবেশ করে, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের যদি আমরা ঠান্ডা দ্রবণের মধ্যে হিট শক দিই, তাহলে এই প্লাজমিডটা এটার ভেতরে প্রবেশ করতে পারে। কেন প্রবেশ করতে পারে? কারণ ক্যালসিয়াম ক্লোরাইডের ঠান্ডা দ্রবণকে যখন আমরা আবার হিট দিই, তখন আমাদের এই যে জায়গাগুলো সেল মেমব্রেনের যে ফসফোলিপিডগুলো আছে, এগুলো ফাঁকা 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 হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন তোমরা আমাকে বলো তো, এইটা যদি এর ভেতরে প্রবেশ করে, এর ভেতরে যদি প্রবেশ করে, তাহলে এখন এই ব্যাকটেরিয়াটাকে আমরা ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলবো না? ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা তো আগে এটা ছিল না, তাহলে নতুন ট্রান্সফার হইলো সে, তার আগের অভাব, আগের বৈশিষ্ট্য থেকে নতুন হয়ে গেল সে। সো এইটাকে বলেছে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। এখন তোমরা আমাকে বলো তো, কোনো কারণে যদি এই ব্যাকটেরিয়াটাকে যদি এবার আমরা একটা চাষ করি, কোথায়? এইটাকে যদি আমরা চাষ করি, তাহলে সংখ্যা বাড়াবে না এইভাবে? তাহলে এটাকে আমরা ক্লোন করা বললাম না? দেখো এইটার মতো অসংখ্য এরম তৈরি হবে, তাহলে ক্লোনিং হবে। ওইটাই বলছে এখানে, যে এটা প্রবেশ করার পর ব্যাকটেরিয়াটার নাম হয়ে যায় ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। 2 নম্বর হচ্ছে প্রবেশ করার পর এটা ক্লোন করা শুরু করবে। এখন প্রশ্ন হলো, কোথায় ক্লোন করব, কোথায় চাষাবাদ করে সংখ্যা বাড়াবো ব্যাকটেরিয়াটার সংখ্যা বাড়াবো কোথায় করব? খুব সিম্পল, আমরা একটা প্রথমে পাত্র নিব, পাত্রটাতে এই যে ব্যাকটেরিয়াটাকে দিব। ওই পাত্রটাতে যে যে মানে পুষ্টি টুষ্টি আছে, এইটাকে বলা হয় আগার মিডিয়াম। তোমরা জানো আগার একটা সামুদ্রিক শৈবাল। আগারের মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ আছে। ব্যাকটেরিয়া কিন্তু শর্করা খায়। ব্যাকটেরিয়া কি খায়? শর্করা বা স্টার্চ খায়। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো, যদি আমরা এই জিনিসটাকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াটাকে যদি আগার মিডিয়ামে দেই, তাহলে সে কি করবে? সে সংখ্যা বাড়াতে থাকবে। এখন প্রশ্ন হলো, এই যে আগার মিডিয়ামে দিলাম, দেওয়ার পর এটাকে এখন আগার মিডিয়ামে আমরা দেই। আগার মানে হচ্ছে একটা পাত্র, পাত্রের মধ্যে এই যে এখানে আগার আছে। আগার এক ধরনের সামুদ্রিক শৈবালের ঘন পেস্ট, মানে গুঁড়া গুঁড়া করে আমরা এগুলোতে দিয়ে দিছি। এখন ব্যাকটেরিয়াটা এখানে আছে, এই যে ব্যাকটেরিয়াটা, এবং তার ভেতরে এইটা আছে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে এরা যে ঠিকঠাক, সেইটা কিভাবে আমরা বুঝবো? মানে এই ব্যাকটেরিয়াটা যে এই ধরনের প্লাজমিড ধারণ করে আছে ভেতরে ভেতরে, এটা প্রমাণ কি আছে না? যে আমরা ঠিকঠাক একটা কাজ করলাম, কাজ করার পর আমরা করলাম করে সংখ্যা বাড়াইলাম, 1 বছর ধরে চাষ করলাম, 1 বছর পর গিয়ে দেখলা যে আমি যে প্রসেসটা করছিলাম ওটা ভুল ছিল, ওর হয় নাই। তো 1 বছর পর কি শুধু টাইমটা ওয়েস্ট হবে না? অনেক টাকা পয়সা খরচ হবে না? যা চাইছিল তা পাবা না। তাহলে শুরুতেই আমাদের টেস্ট করতে হবে। কিভাবে টেস্ট করবো? দেখো, প্রথম যে জিনিসটা আমরা করতে পারি সেটা হলো, এখানে আমরা কিছু
অ্যান্টিবায়োটিক দিতে পারি। কি দিতে পারি? অ্যান্টিবায়োটিক। প্রশ্ন হলো কেন অ্যান্টিবায়োটিক আমরা এখানে দিলাম? তোমরা কি জানো এই যে ব্লু কালার যেটা, সেটা অ্যান্টিবায়োটিকটাকে রেজিস্ট্যান্ট করতে পারে, বাধা দিতে পারে। তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও যদি এই ব্যাকটেরিয়াটা না মারা যায়, তাহলে কি কনফার্ম আমরা যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনিসটা এখানে আছে। ডান? ওকে? কিংবা এই প্লাজমিডটার ক্ষমতা আছে অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করার, তাহলে তারপরেও যদি অ্যান্টিবায়োটিক দিই তাহলে প্লাজমিডটা অ্যান্টিবায়োটিকগুলোকে সরাই দিবে, তুমি আমারে কিছুই করতে পারবে না। তখন আমরা কনফার্ম, আচ্ছা এখনো ব্যাকটেরিয়া টিকে আছে, তাহলে ঠিকই আছে। বুঝছো? এই হলো ঘটনা। এখন আমরা আরো কিছু করতে পারি। আরো 3টা পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি। মেডিকেল অ্যাডমিশনে কিন্তু এটা আসছিল একবার। 1 নম্বর হচ্ছে পিসিআর টেকনিক আছে একটা। 2 নম্বর হচ্ছে রেস্ট্রিকশন ডাইজেশন। পদ্ধতি একটা আছে, এর মাধ্যমে আমরা টেস্ট করতে পারি। আর একটা হচ্ছে জেনেটিক প্রব। এই 3 পদ্ধতিতে আমরা প্রব কি বানান ই আছে কিনা দেখে নিও। এই 3 পদ্ধতিতে আমরা টেস্ট করতে পারি এই জিনিসটা ঠিক আছে কিনা। প্রথম যেটা পিসিআর টেকনিক, জাস্ট দেখো পিসিআর টেকনিকে কি করা হয়। পিসিআর টেকনিকতে হচ্ছে প্রাইমার মানে প্রোমোটার এবং টার্মিনেটর বলে কিছু সিকোয়েন্স আছে, অ্যাড করে দেওয়া হয় এর সাথে, দিলে এগুলো সংখ্যা বাড়াইতে থাকে। বুঝতে পারছো? মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন হওয়া শুরু করে, সংখ্যা বাড়াইলে আমরা পরবর্তীতে টেস্ট করে দেখতে পারি, আচ্ছা কিছু সংখ্যা বাড়াইলাম, কিছু নিয়ে টেস্ট করে দেখলাম ঠিক আছে, তাহলে আগে যেগুলো নাই ওই জিনিসগুলো তখন গ্রো করার সুযোগ পাবে। তাই না? তুমি একটা আলু চাষ করতেছো, এখন চাষ করার আগে রোপণ করার পর ওই একটা আলু যদি বের করো, করে যদি চেক করো কেটে কুটে, আচ্ছা আলুটা ঠিকঠাক ছিল কিনা দেখি। এখন তুমি আমাকে বলো আলু কয়টা ছিল? একটা। চাষ করছো, দিছো, দেওয়ার পর আবার তুলে চেক করে নষ্ট করে ফেলছো, এখন কি করবা? আবার আলু তৈরি করবা না। এই জন্য যেটা করতে হয় এখানে সেটা হলো যে পিসিআর টেকনিক ফলো করতে হয়। প্রথমে কিছু সংখ্যা বাড়াইতে হয়, এর মধ্যে কিছু সংখ্যাকে নিয়ে টেস্ট করে দেখতে হয় ঠিক আছে, তাহলে যে সংখ্যাগুলো তুমি নিলা না ওগুলো তখন বাড়বে। বুঝতে পারছো? তার মানে 2টা আলু লাগাইছে, একটা টেস্ট করে দেখলা ঠিক আছে, তাহলে ওই আলু বাড়ুক। ওকে? আচ্ছা, এবার চলে আসে আমরা রেস্ট্রিকশন ডাইজেশনের ক্ষেত্রে। রেস্ট্রিকশন ডাইজেশন মানে হচ্ছে, মনে আছে এই জায়গা কাটছিলা তোমরা, কাটার জন্য একটা রেস্ট্রিকশন এনজাইম দিছিলা এখানে, মনে আছে তোমাদের ওখানে একটা এনজাইম দিছিলা, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছিলা ওই জায়গাটা। এখন দেখো তোমরা ওই সেম রেস্ট্রিকশন এনজাইমটাকে তুমি যদি আবার দাও, সে কি এখানে কাটবে না? ইয়েস, এখানে কেটে ফেলবে। তাহলে তুমি কনফার্ম হইলা যে আমি ঠিকঠাক করছিলাম, এই রেস্ট্রিকশন এনজাইমটা যখন দিছি আমি এখানে দেওয়ার পর রিয়েক্ট করছে, তারপর ঠিক আছে। এবং থার্ড যেটা সেটা হলো জেনেটিক প্রব। একটা ইউনিক জিনিস, সেটা হলো এই যেটা আমি দিছি এইটা জেনেটিক প্রব হলো, ধরা যাক এইটা একটা জিনিস, এর উপরে এই যে এখানে একটা কমপ্লিমেন্টারি ডিএনএ থাকে। তো তুমি যেটা অ্যাড করছো এই যে, আচ্ছা কালার একটু উল্টাপাল্টা হয়েছে, আমরা কালার ঠিক করি। তুমি যেটা ব্লুটা অ্যাড করছো সেখানে মনে করো এটি, সিজি ইত্যাদি আছে। তাহলে তুমি এখন যেটা অ্যাড করতেছো এই যে এটা তুমি নিয়ে আসলা, নিয়ে এসে করলা কি, এটাকে এখানে ধরলা। তোমরা আবার বলো তো, ধরার সাথে সাথে কি এদের মধ্যে একটা বাইন্ড হবে না? ডিএনএ না, এরা বাইন্ড হবে কি না? হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হবে না? হবে। তাহলে এটা মেটাল ডিটেক্টরের মতো কিংবা চুম্বকের মতো, দ্রবণের মধ্যে দিছো, তাহলে ওর যে ডিএনএ তো 2টা সূত্রক থাকে, তাহলে যে সূত্রকটা ওখানে আছে তার কমপ্লিমেন্টারি সূত্রকটা আমি দিছি, উল্টাটা দেওয়ার সাথে সাথে দেখছে একটা আর একটার সাথে অ্যাড হয়ে গেছে। তারপর তুমি এটা মাইক্রোস্কোপি করতে পারো, ফ্লুরেসেন্স মাইক্রোস্কোপি করলে কিন্তু টের পাবো, আচ্ছা এইটার সাথে একটা অ্যাড হয়েছে, তার মানে এটা যে আমি দিছিলাম ঠিকঠাকই গেছে। তো এখানে একটু বলে রাখি, মাইক্রোস্কোপের নিচে দেখার আগে এই যে জিনিসটা তুমি অ্যাড করছো, এটা 2 ভাবে তুমি দিতে পারো। একটা হচ্ছে ফ্লুরোসেন্স মানে এরা আলো বিস্ফোরণ করে। তাহলে আলো বিস্ফোরণ করাটা যখন অ্যাড করবা, অ্যাড করার সাথে এটা যখন অ্যাড হবে, তখন কিন্তু তুমি মাইক্রোস্কোপের নিচে সহজে দেখতে পাবা, আচ্ছা আলো বিস্ফোরণ করতেছে এইটা, তার মানে আমি এটা দিছি, অ্যাড হয়েছে এটা। কিংবা আরেকটা কাজ করা যেতে পারে, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ কেমিক্যালস ব্যবহার করা যেতে পারে। আচ্ছা এটা রেডিও অ্যাক্টিভ বাট দে আর নট রেডিও অ্যাক্টিভ, আচ্ছা রেডিও অ্যাক্টিভটা আমার, এর নতুনটা অ্যাড হয়েছে, তার মানে ঠিকঠাক জিনিসটাই আমি দিছিলাম। এই হলো ঘটনা। তাহলে এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসছিল যে জেনেটিক প্রব হচ্ছে কাঙ্ক্ষিত যে ডিএনএ
আমরা করলাম, মানে রিকম্বিনেন্ট ডিএনএ যে টেকনোলজি করলাম এটা ঠিক আছে কিনা তার একটা প্রমাণ করার টেকনিক। এবং জেনেটিক প্রবটা হচ্ছে এক ধরনের মেটাল ডিটেক্টরের মতো, দিলাম অ্যাড হইলো, আচ্ছা টের পেলাম। মেটাল ডিটেক্টরে কি হয়, কোনো একটা জিনিস দিল, মেটাল থাকলে বিপ করে, আর এটা থাকলো দিল থাকলে কি হবে, অন্য ডিএনএ এটার সাথে অ্যাড হবে। এই তো। আচ্ছা, এবার চলে আসি আমরা পরেরটাতে। সব কিছু যখন ঠিকঠাক হইলো, এই ঠিকঠাক হয়ে যাওয়ার পর এখন তোমার কাজ হলো, আচ্ছা বুঝছি ঠিকঠাক হয়েছে, এখন এগুলাকে তুমি কি করবা, এই 6 নম্বর পদ্ধতিটা আছে, তোমরা জাস্ট দেখে নিবা, খুবই সহজ, বাট আমি তোমাদের নম্বরটা দেখাই, তাহলে মোর লজিক্যাল মনে হবে। তখন এই ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে কি উদ্ভিদের ভেতরে দিতে হবে না, যে উদ্ভিদে তুমি দিতে চাইছো, এই কাঙ্ক্ষিত যে জিনটা আছে দিতে চাইছো উদ্ভিদগুলোকে, এখন প্রবেশ করাই দিতে হবে। এবং প্রবেশ যদি করায় দেওয়ার কিছু টেকনিক আছে যেগুলো আমি এর আগে কথা বলছি ভিডিওতে, যেমন মাইক্রো ইনজেকশন, বায়োলিস্টিক্স, ওই যে গান শট বলছি না, তো ওইভাবে এগুলো করা যেতে পারে। সো তুমি যখন এরপর এই জিনিসটা কোনো একটা উদ্ভিদের ভেতরে ঢুকাই দিবা, তখন যেটা হবে, ওই উদ্ভিদটাকে বলা হবে ট্রান্সজেনিক উদ্ভিদ, কারণ ওর জিনগুলাতে আমরা নতুন কিছু ট্রান্সফার করছি, ট্রান্সজেনিক উদ্ভিদ। তো প্রিয় স্টুডেন্ট, এই ছিল হচ্ছে পদ্ধতিটা খুবই কঠিন না, আবার পদ্ধতিটা পরীক্ষায় আসে, হ্যাঁ পরীক্ষায় আসে, এই জন্য তোমাকে এগুলো সুন্দর করে লিখতে হবে। তো তোমাকে আমি বলি কোন জায়গাগুলো তুমি একটু ভালো করে খেয়াল রাখবা, যেমন হচ্ছে কোন জায়গায় তুমি কোষটা লাইসিস করতেছো, এইটা একটা, মানে কাঙ্ক্ষিত ডিএনএটা যে তুমি আলাদা করবা, কাঙ্ক্ষিত ডিএনএটা এখানে কিছু ট্রিক দেওয়া আছে, এইটা একটু দেখবা। আর কখন তুমি হচ্ছে রিকম্বিনেন্ট, মানে এই দুইটা কিভাবে অ্যাড করবা, তখন তুমি এইটা দেখবা। কখন তুমি আলাদা করতেছো কোষ থেকে ওইটা দেখবা, আর কখন তুমি হচ্ছে প্লাজমিডটা এবং কাঙ্ক্ষিত ডিএনএটা অ্যাড করতেছো কোন কোন প্রসেসের মধ্যে, এইটা দেখবা। এবং খুব জরুরি সেটা হলো এই যে এইটাতে এসে জেনেটিক প্রবটা জানা খুব জরুরি। সো আমি বলবো এইটা ধাপ এবং এইটা ধাপ একটু ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? এতে কোনো, মানে এতে তুমি সেফ জোনে থাকবা এমসিকিউর জন্য। আচ্ছা, শেষে একটা কথা বলি, আমরা তোমাদের বইয়ে একটা দারুণ কথা বলা আছে, ইমপ্লান্টা বলে একটা পদ্ধতি আছে। তোমরা জানো ইমপ্লান্ট মানে হচ্ছে শরীরে কোনো কিছু অ্যাড করা, তাই না? আমি যদি বলে ডেন্টাল ইমপ্লান্ট করাইছি, তার মানে কি, আমি দাঁতের ভেতরে পাথর বা দাঁতের ভেতরে স্বর্ণ কিংবা দাঁতের ভেতরে কিছু একটা অ্যাড করছি, যেটা আমার শরীরের পার্ট না। যদি বলে আমি আমার টাইটানিয়াম ইমপ্লান্টেশন হয়েছে, তার মানে আমার শরীরে হাড়ের বা কোনো একটা জায়গায় টাইটানিয়াম আমি অ্যাড করেছি, ঠিক আছে? আচ্ছা দেখো, ইমপ্লান্ট হলো একটা পদ্ধতি যেটাকে বলা ইমপ্লান্টা এই পদ্ধতিতে অ্যারাবিডোপসিস বলে একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের ফুল হয়েছে না, ফুল পুষ্পমঞ্জরি, এই পুষ্পমঞ্জরিকে করা হয় কি, অ্যাগ্রোব্যাকটেরিয়ামের একটা সাসপেনশন রয়েছে, ওকে, অ্যাগ্রোব্যাকটেরিয়ামের একটা সাসপেনশন রয়েছে, এই সাসপেনশনের, আচ্ছা আমি পুরো ব্যাপারটা আরেকবার দেখতেছি। দেখ, এই যে এখানে একটু চলে আসো, কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো, মানে আমি এই জায়গাটা আরেকবার বলতেছি, তুমি একটা রিকম্বিনেন্ট ডিএনএ করলা, এই যে এখানে একটু অ্যাড আছে নতুন, ঠিক আছে, কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষ হলো এইটা, তখন তুমি কি করবা, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই জিনিসটাকে এখানে প্রবেশ করাইলা, ওই যে ইলেকট্রোপোরেশন, মাইক্রো ইনজেকশন, বায়োলিস্টিক্স, গান শট ইত্যাদি ইত্যাদি করলা। করার পর প্রশ্ন হলো এখানে একটা কোষ না, কয়টা কোষ? একটা কোষ। এই একটা কোষকে এখন ওই যে টিস্যু কালচারের মতো করে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিয়ে, আমি টিস্যু কালচার ফার্স্ট লেকচারে পড়িয়েছি, নিয়ে একটা কোষকে এখানে রাখবা। এরপর চাষাবাদ করলে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এভাবে ক্যালাস সৃষ্টি হবে। এরপর তুমি পরবর্তীতে এগুলোকে আলাদা আলাদা করে উদ্ভিদ বানাইতে পারবা, টবে লাগাইতে পারবা, ঠিক আছে? তার মানে এই যে লাস্ট পোর্শনটা আরেকবার দেখো, রিকম্বিনেন্ট ডিএনএটা প্রডিউস করার পর আমরা একটা উদ্ভিদের কোষের ভেতরে প্রবেশ করাবো, দেন এই কোষটাকে আমরা টিস্যু কালচার করবো। তার মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাস টিস্যু কালচার এখানে গিয়ে অ্যাড হচ্ছে, দুইটা পদ্ধতিকে আমরা অ্যাড করতেছি, করলেই আমরা নতুন নতুন উদ্ভিদ পাবো। বাট এই যে দেখো, অ্যারাবিডোপসিস বলে যে উদ্ভিদের পুষ্পমঞ্জরি আছে, এখানে দারুণ একটা ঘটনা ঘটে। এখানে কিন্তু টিস্যু কালচারের প্রয়োজন পড়ে না, খুব সিম্পল। দেখো, একটা আম গাছ ধরা যাক, আম গাছের নতুন তুমি একটা আম বা হচ্ছে বীজ বা নতুন উদ্ভিদগুলা যেগুলো পরবর্তীতে জন্ম নেবে, সেগুলোর মধ্যে তুমি একটা চেঞ্জ চাচ্ছ, যে আম গাছটা আছে তার ভেতরে ঢুকাই দেওয়ার দরকার নেই। ওই আম গাছে যে মুকুল হয়েছে না, পুষ্পমঞ্জরি ফুলটাকে করবা কি, যে এই যে প্লাজমিড আছে এইরকম একটা দ্রবণের মধ্যে ডুবাবা, ফুলটাকে ডুবাইলা, তাহলে এবার বলো তো প্লাজমিডটা ফুলের মধ্যে যাবে না,
ফুলের মধ্যে গেলে যে নতুন ফলগুলো আসবে, এই ফলগুলোর মধ্যে কি চেঞ্জটা আসবে না? ফলের ভেতরে বীজ আছে না? বীজগুলো যখন তুমি লাগাবা নতুন আম গাছ আসবে না? সেই আম গাছের মধ্যে কি নতুন বৈশিষ্ট্য আসবে কি না? আসবে। তাহলে এবার বলো তো, এই জিনিসটা এটাতে প্রবেশ করে টিস্যু কালচার করে সংখ্যা বাড়াইলা, আর তুমি যখন এই উদ্ভিদের পুষ্পমঞ্জুরিটা এটার মধ্যে ডুবাবা, এইটা পুষ্পমঞ্জুরিতে যাবে, পুষ্পমঞ্জুরি থেকে ফল আসবে, ফল থেকে বীজ, বীজ থেকে অটোমেটিকলি গাছ চলে আসবে। এখানে কি টিস্যু কালচারের প্রয়োজন পড়লো? এখানে কিন্তু টিস্যু কালচারের প্রয়োজন পড়লো না। সো এইটাই বলছে আর কি, যে আমরা যদি ইমপ্লান্টা পদ্ধতি ব্যবহার করি তাহলে এক্ষেত্রে টিস্যু কালচারের প্রয়োজন পড়ে না, এক্ষেত্রে পুষ্পমঞ্জুরিটাকে ডুবানো হয়। আর এখানে যে প্রসেসটা আমি বললাম এটাতে কি হয়, এটাতে হচ্ছে ওই রিকম্বিনেন্ট ডিএনএটা একটা কোষের ভেতরে প্রবেশ করানো হয়, যে উদ্ভিদের ভেতরে দেবো ওর একটা কোষের মধ্যে, সেই কোষ থেকে আবার নতুন করে এই ক্যালাস সৃষ্টি টিস্যু কালচারের মাধ্যমে পরবর্তীতে তৈরি করা হয়। এই প্রসেসটার ভেতর দিয়ে যাইতে হয়, বাট এটাতে কিন্তু এটা করতে হচ্ছে না, এটাতে ওটা করতে হচ্ছে না। থ্যাংক ইউ।